আমার সঙ্গে এই তার প্রথম কথা। আমি বললাম খা বেশি। সে তৎক্ষণাৎ বলল, আমার এক বন্ধুর স্ত্রীরও মাইগ্রেন আছে, ওর নাম অহনা, অকুপাংচারে চিকিৎসা করিয়েছিল, এতে কমেছে। মানুষটা কথা বলে সহজ হবার চেষ্টা করছে। আমি তাকে সুযোগ করে দেবার জন্যই বললাম, অকুপাংচার কি? যদিও আমি খুব ভালো করেই জানি অকুপাংচার কি। সে নড়ে চড়ে বসল, খুব আগ্রহের সঙ্গে বলল, অকুপাংচার হলো এক ধরনের চাইনিজ চিকিৎসা। সূচ ফুটিয়ে দেয়, ব্যথা লাগে না, লাগে খুব অল্প। তার কথা ফুরিয়ে গেল। সে এখন আবার তাকিয়ে আছে মোমবাতির দিকে। বোধ হয় মনে প্রাণে চাচ্ছে মোমবাতিটা নিভে যাক, তাহলে সে একটা কাজ পাবে, ছুটে গিয়ে মোমবাতি জ্বালাতে পারবে। আমার বলতে ইচ্ছে করছে, তুমি মোমবাতি নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? তুমি আমার দিকে তাকাও, আমাকে এত লজ্জা পাবার কিছু নেই। তোমাকে আমার পছন্দ হয়েছে, আসলেই মানুষটাকে আমার পছন্দ হয়েছে। সে ইরার উপন্যাসের নায়ক শুভ্র নয়, সে সাধারণ একজন মানুষ। অস্বস্তি, দ্বিধা এবং খানিকটা লজ্জা নিয়ে সে বেতের চেয়ারে চুপচাপ বসে আছে, কোনো কথা পাচ্ছে না বলেই অকুপাংচার নিয়ে এসেছে। সেই বিষয়েও বেচারা বোধহয় কিছু জানে না, জানলে আরও কথা বলতো। শফিকেরও আমার সঙ্গে আসার কথা ছিল, সে হঠাৎ চলে গেল ব্যাংকক। শফিককে, যার কথা একটু আগে বললাম অহনা, তার স্বামীর নাম শফিক, আমার ছেলেবেলার বন্ধু। আমি ওর অফিসেই কাজ করি, আমার বস। ও আচ্ছা, আমার বস শুধু না, প্রতিষ্ঠানের মালিকও। তবে আমার সঙ্গে ব্যবহার বন্ধুর মতো, বিরাট বড় লোক। তার বাড়ি দেখলে তোমার মাথা ঘুরে যাবে, ছাদে সুইমিং পুল, খুব সুন্দর, খুবই সুন্দর। মাঝে মাঝে জ্যোৎস্না রাতে সুইমিং পুলের পাশে যে পার্টি দেয়, অপূর্ব লাগে। সে খুব আগ্রহ নিয়ে কথা বলছে। আমি লক্ষ্য করছি মানুষটার উপর আমার মায়া পড়ে যাচ্ছে। তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে, তার কথা শুনতে ভালো লাগছে। শুরুতে তার চেহারাটা যতটা সাধারণ মনে হচ্ছিল, এখন ততটা সাধারণ মনে হচ্ছে না। তার চোখ দুটো খুব সুন্দর লাগছে, মাথা ঝুঁকিয়ে কথা বলার ভঙ্গিও সুন্দর। কেন এত অল্প সময়ে লোকটির উপর আমার মায়া পড়ল? এই মায়ার উৎস কী? এই ব্যাপারটা কি সব মেয়ের ক্ষেত্রেই ঘটে, না শুধু আমার বেলায় ঘটল? এই লোকটির সঙ্গে বিয়ে না হয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে হলে তার উপরও কি এত দ্রুত মায়া পড়ে যেত? তার চোখও কি সুন্দর লাগতো? মোমবাতি আবার নেভে গেছে। সে উৎসাহের সঙ্গে আবারও ছুটে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে তার মোমবাতি জ্বালানো দেখছি। দেয়াশলাইয়ের কাঠি বারবার নিভে যাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের এখানে খুব বাতাস। তোমাদের বাড়িটা কি দক্ষিণমুখী? না। তোমাদের এদিকে বোধহয় খুব বৃষ্টি হয়। হ্যাঁ, খুব বৃষ্টি। যেভাবে বৃষ্টি হচ্ছে শিউর বন্যা হবে। দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। সে আমার দিকে তাকালো। আমি উঠে গিয়ে দরজা খুললাম। কি আশ্চর্য, ছোট খালা। অতীতপুর থেকে ছোট খালা চলে এসেছেন। তিনি খবরই পেলেন কিভাবে, এলেনই বা কিভাবে? ছোট খালার হাতে ট্রেতে 2 কাপ চা। ছোট খালা হাসি মুখে বললেন, চা দেওয়ার অজুহাতে জোর করে ঢুকে পড়লাম। ও নবনী, তোর বরের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, উনি আমার ছোট খালা, আমার খুব প্রিয় একজন মানুষ। সে তড়াক করে লাফিয়ে উঠে পা ছুঁয়ে সালাম করলো। ছোট খালা বললেন, ও নবনী, তোর বর যে আমাকে সালাম করলো, আমি খালি হাতে এসেছি। যাই হোক, দেখি সকালে ব্যবস্থা করা যায় কিনা। তোরা দুজন মাথায় বসে আছিস কেন? বাবা, তুমি নবনীর পাশে গিয়ে বসো। ছোটাছুটি করে মোমবাতি জ্বালাতে তোমাকে কে বলেছে? চা খেয়ে মোমবাতি, হারিকেন দুটোই নিভিয়ে প্রাণ ভরে গল্প করো। মেয়েরা সব জানালায় ভিড় করে আসে। বাতি নিভিয়ে দিলে কিছু দেখা যাবে না, ওরা ভিড় কমাবে। বুঝতে পেরেছ? ছোট খালা ওকে হাত ধরে আমার পাশে বসিয়ে দিয়ে বললেন, নবনীর মতো সুন্দর মেয়ে কি তুমি এর আগে কখনো দেখেছ? বলো হ্যাঁ কিংবা না। ও হাসলো। ছোট খালা আমাদের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে রইলেন। যাবার সময় বাতি নিভিয়ে দিয়ে গেলেন। ও উঠে গিয়ে অন্ধকার হাতড়ে হাতড়ে ছিটকানি লাগালেন। খাটের দিকে আসতে গিয়ে চেয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ল। আমি উঠে এসে তাকে ধরলাম। ও লাজুক গলায় বলল, মোটেও ব্যথা পাইনি, তোমাকে ধরতে হবে না।
আমি হাত ধরে তাকে খাটের দিকে নিয়ে যাচ্ছি, মনে মনে ভাবছি ইরার উপন্যাসে সেই নায়ক শুভ্র কি তার স্ত্রী হাত ধরে খাটের দিকে নিয়ে যেত। নবনী, ও তুমি খুব বেশি সুন্দর, আর একটু কম সুন্দর হলে ভালো হতো। কম সুন্দর হলে ভালো হতো কেন? এমনি বললাম, কথার কথা। শফিক তার স্ত্রীকে সবসময় এই কথা বলে। ওনার স্ত্রী কি খুব সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। কালো কিন্তু সুন্দর। তার নামটাও অদ্ভুত, অহনা। আর কোনো মেয়ের নাম এমন শুনেছ? না। নবনী, কি? আমি এর আগে কখনো কোনো মেয়ের হাত ধরিনি। এই যে তোমার হাত ধরেছি, কেমন যেন ভয় ভয় লাগছে। এই দেখো, আমার শরীর কাঁপছে। ওর কথা শুনে আমার কি যে ভালো লাগলো, চোখে পানি এসে গেল। বাসর রাতে সব মেয়েই বোধহয় কোনো না কোনো উপলক্ষে চোখের পানি ফেলে। আমিও ফেললাম। আমার সেই চোখের পানিতে আনন্দ ছিল, সুখ ছিল। সেই সুখ ও আনন্দের তেমন কোনো কারণ ছিল না। অকারণ সুখ, অকারণ আনন্দও তো মানুষের জীবনে মাঝে মাঝে আসে। রাত এখন কত আমি জানি না। আমার হাতে ঘড়ি নেই। একটা ঘড়ি ছিল, ইরার বান্ধবীরা ঘড়ি খুলে নিয়েছে। বাসর ঘরে নাকি ঘড়ি নিয়ে ঢুকতে নেই। ঘড়ি নিয়ে ঢুকলেই কিছুক্ষণ পর পর ঘড়ি দেখতে ইচ্ছে করবে। বাসর রাতটা হবে এমন, যেখানে সময় বলে কিছু থাকবে না। আমি ইরার বান্ধবীদের সঙ্গে কোনো তর্ক করিনি। ওরা ঘড়ি খুলতে চেয়েছে, আমি খুলে দিয়েছি। ওরা যদি ভাবে ঘড়ি খুলে রাখলেই সময় বন্ধ হয়ে যাবে, ভাবুক। ও বিছানায় একপাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে, খাটের একেবারে শেষ প্রান্তে চলে গেছে। আমার কেবলই ভয় হচ্ছে, এই বুঝি গড়িয়ে নিচে পড়ে গেল। ইচ্ছে করছে তাকে নিজের কাছে টেনে নিই। ইচ্ছে করলেও সম্ভব না, মানুষের সব ইচ্ছা পূর্ণ হবার নয়। তবে আমি বেতের চেয়ারটি খাটের পাশে এনে রেখেছি। গড়িয়ে পড়লেও মেঝেতে পড়বে না, চেয়ারের উপর পড়বে। বৃষ্টি কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল, এখন আবার প্রবল বেগে শুরু হয়েছে। বাতাসও দিচ্ছে, শোঁ শোঁ শব্দ হচ্ছে। এই বাড়ির কেউই বোধহয় ঘুমোয়নি। বারান্দায় তাদের হাঁটাহাঁটির শব্দ পাচ্ছি, হাসাহাসির শব্দও হচ্ছে। সবচেয়ে বেশি হাসছে ইরা, খিলখিল খিলখিল। হাসছে তো হাসছেই। ইরা বোধহয় আজ হাসির বিশ্ব রেকর্ড করলো। কি নিয়ে তাদের এত হাসাহাসি? কাদা খেলা কি শেষ হয়নি, নাকি আজ সারা রাতই চলবে? আমার ঘুম আসছে না। আমি বোর হবার জন্য অপেক্ষা করছি। ভোরবেলা একা একা ছাদে খানিকক্ষণ হাঁটব। ও যদি জেগে থাকে, ওকেও সঙ্গে নেব। আমার ধারণা, এই পৃথিবীতে অল্প যে কটি সুন্দর জায়গা আছে, আমাদের বাসার ছাদটা তার একটা। উঁচু রেলিং দিয়ে ছাদটা ঘেরা, শ্যাওলা জমে রেলিং হয়েছে গাঢ় সবুজ। মনে হয় ইট পাথরের রেলিং নয়, সবুজ লতার রেলিং। বাড়ির পেছনের প্রকাণ্ড শিরীষ গাছটা বেঁকে এসে ছাতার মতো ছায়া ফেলেছে ছাদের ওপরে। গাছ ভর্তি টিয়া পাখি। সকাল এবং সন্ধ্যায় জাগ বেঁধে টিয়া পাখি উঠতে থাকে, তীক্ষ্ণ গলায় ডাকে ট্যাটে। টিয়া পাখিগুলো খুব অদ্ভুত। এরা মানুষের দেয়া খাবার কখনো খায় না। আমি কতবার ছাদে চাল ছড়িয়ে দিয়েছি, কাক এসে খেয়ে গেছে। টিয়ারা কাছে আসেনি। ভোরবেলা যদি বৃষ্টি না হয়, তাহলে আমি ইরাকে বলবো আমাদের দুজনকে ছাদে চা দিতে। ইরা মনে মনে হাসবে, হয়তো ঠাট্টা করবে, করুক ঠাট্টা। এমন একটা সুন্দর জিনিস ওকে না দেখিয়ে নিয়ে যাব তা হয় না। তাছাড়া আমি ঠিক করেছি, চা খেতে খেতে ভোরের প্রথম আলোয় ওকে বলবো আমার জীবনের ভয়াবহ সমস্যার কথা। ওকে সমস্যাটা বলে রাখা দরকার। সব শোনার পর সে যদি বলে, নবনী তুমি এখানেই থাকো, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব না, তাহলে এখানেই থেকে যাব বিশাল এই বৃক্ষের ছায়ায়। বাকি জীবনটা কাটিয়ে দিতে আমার খুব খারাপ লাগবে না। সেই মানসিক প্রস্তুতি আমার আছে। ওকে আমি কিভাবে কথাটা বলবো? শুরু করাটাই সমস্যা। একবার শুরু করলে বাকিটা আমি তরতর করে বলে যেতে পারবো। শুরু করব কিভাবে? এইভাবে কি শুরু করা যায়? এই শোনো, আমার একসময় একজনের সঙ্গে খুব ভাব ছিল।